নমস্কার, আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ডিয়ার রেলওয়ে অ্যাসপিরেন্ট, দেখো তোমাদের আপকামিং এক্সাম আরআরবি এনটিপিসি সিবিটি 2 অ্যান্ড আরআরসি গ্রুপ ডি এক্সামকে টার্গেট করে আমরা স্পেশালি 1000 এমসিকিউ সিলেক্টেড জেনারেল অ্যাওয়ারনেস কোশ্চেন সিরিজ শুরু করেছি। যে কোশ্চেনগুলো আমরা কালেক্ট করছি ইউথ কম্পিটিশন টাইমস পাবলিকেশনের হিন্দি ও ইংরেজি বই থেকে। আই থিঙ্ক তোমরা সকলেই জানো যে ইউথের বইতে অনলি রেলওয়ের উপর জিজ্ঞেস করা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাভেলেবেল রয়েছে। তো সেই কোশ্চেনগুলোকে ট্রান্সলেট করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। তো অলরেডি আমরা ইউথের বই থেকে টোটাল পার্ট 1 থেকে পার্ট 21 21টি ক্লাস করিয়েছি। আজকে আমরা ক্লাস নম্বর 22 নিয়ে আলোচনা করব। যদি তোমরা সেই প্রিভিয়াস ক্লাসগুলো কেউ না দেখে থাকো আর ক্লাসের লিঙ্ক তোমরা চাও, তাহলে তোমাদেরকে বলবো তোমরা আই বাটনে ক্লিক করো অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিজিট করো। ক্লাসের লিঙ্ক সেখানে অ্যাভেলেবেল রয়েছে, গিয়ে তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে। ওকে, তো চলো আজকের এই সেশন শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন কী রয়েছে, দ্য ওয়ার্ল্ড টলেস্ট ব্রিজ দ্য মিলাও ভাইডাক্ট ইজ বিল্ড অন হুইচ রিভার। এর বাংলা মানে হচ্ছে যে বিশ্বের উচ্চতম ব্রিজ যার নাম হচ্ছে মিলাও ভাইডাক্ট, এটা কোন নদীর উপর রয়েছে? বিশ্বের উচ্চতম ব্রিজ মিলাও ভাইডাক্ট এটা কোন নদীর উপর রয়েছে? তো চলো আনসার করে দেখি রাইট অ্যান্সার কী হবে। দেখো এনটিপিসি 2016তে জিজ্ঞেস করা কোশ্চেন। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন বি, টার্ন। টার্ন রিভারের উপর রয়েছে মিলাও ভাইডাক্ট ব্রিজ, যেটা হচ্ছে বিশ্বের টলেস্ট ব্রিজ। বাট কথা হচ্ছে এই কোশ্চেনটা তোমাদের 2016তে জিজ্ঞেস করা কোশ্চেন, আর এই কোশ্চেনটা এখন আপডেট হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে এখানে ডিটেলসটা লেখা রয়েছে। In the present day, চেনাব রেল ব্রিজ ইজ দ্য ওয়ার্ল্ডের টলেস্ট ব্রিজ। তাহলে বর্তমানে চেনাব রেল ব্রিজ হচ্ছে বিশ্বের উচ্চতম ব্রিজ, যার উচ্চতা হচ্ছে 369 মিটার, আর মিলাও ভাইডাক্টের উচ্চতা ছিল 324 মিটার। তো এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট টলেস্ট ব্রিজ। ওকে, আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ওয়ার্ল্ড টলেস্ট ব্রিজ, তখন রাইট অ্যান্সার হবে এখন বর্তমানে চেনাব রেল ব্রিজ, যার উচ্চতা হচ্ছে 369 মিটার, আর মিলাও ভাইডাক্টের উচ্চতা হচ্ছে 324 মিটার। ওকে, চলো পরবর্তী কোশ্চেন রয়েছে হেলির ধূমকেতু ড্যাশ সময়কালে একবার দেখা যায়। অর্থাৎ এখানে জিজ্ঞেস করা হচ্ছে হেলির ধূমকেতু কত বছর অন্তর অন্তর দেখা যায়। চলো দেখি আনসার করো, রাইট আনসার কী হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড রিপিটেড কোশ্চেন। দেখো হেলির ধূমকেতু দেখা যায় তোমাদের অপশন সি 76 বছর অন্তর অন্তর। 76 বছর অন্তর অন্তর হেলির ধূমকেতু দেখতে পাওয়া যায়। দেখো ডিটেলসটা পড়ো। হেলির ধূমকেতু পরবর্তী 2062 সালে দেখা যাবে। তো এখান থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে হেলির ধূমকেতু কবে দেখা যেতে পারে। কারণ দেখো হেলির ধূমকেতু দেখানোর একটা নির্দিষ্ট ডেট রয়েছে, সেটা হচ্ছে 75 থেকে 76 বছর। তাহলে তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে লাস্ট কবে দেখা গিয়েছিল আর কবে দেখা যেতে পারে। তো দেখো তোমাদের হেলির ধূমকেতু দেখা যেতে পারে 2062 সালে। ওকে, প্রতি 75-76 বছর অন্তর সূর্যকে প্রদক্ষিণ করে, তাই এটি উপস্থিতির মধ্যবর্তী সময়। হেলির ধূমকেতু 1862 সালে এডমন্ড হেলি দ্বারা রেকর্ড করা হয়েছিল। তো এখান থেকে তোমরা আরেকটা পয়েন্ট নোট করতে পারো যে হেলির ধূমকেতুর আবিষ্কারককে। তো হেলির ধূমকেতুর আবিষ্কার হলেন এডমন্ড হেলি, যিনি 1862 সালে হেলির ধূমকেতু আবিষ্কার করেন। ওকে, এবার দেখো কবে কবে দেখা গিয়েছে সেটা এখানে লেখা রয়েছে। 1758, 1835, 1910 আর লাস্ট হচ্ছে 1986। 1986 সালে লাস্ট হেলির ধূমকেতু দেখা গিয়েছে। ওকে, তো এখান থেকে তোমরা যে পয়েন্টগুলো মনে রাখবে যে হেলির ধূমকেতু দেখা যেতে পারে 2062 সালে। কে আবিষ্কার করেছিল? এডমন্ড হেলি। কত সালে? 1682। আর লাস্ট কবে দেখা গিয়েছে? 1986। ওকে, এই ইনফরমেশনগুলো মনে রাখবে, এখান থেকে কোশ্চেন হতে পারে। এমনটা নয় ডাইরেক্ট এটাই জিজ্ঞেস করবে যে হেলির ধূমকেতু কত বছর অন্তর দেখা যেতে পারে, নাও জিজ্ঞেস করতে পারে লাস্ট কবে দেখা গিয়েছিল, কবে দেখা যাবে, কে আবিষ্কার করেছিল। তো প্রত্যেকটা ইনফরমেশন নোট করে রাখবে। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন দেখো, ইন্দোনেশিয়া ইজ দ্য লার্জেস্ট ড্যাশড কান্ট্রি ইন ওয়ার্ল্ড। এখানে জিজ্ঞেস করা হচ্ছে ইন্দোনেশিয়া বৃহত্তম দেশ বিশ্বের কী দিক থেকে? আইসল্যান্ড, হিল, মাউন্টেন নাকি ফরেস্ট? এনটিপিসিতে জিজ্ঞেস করা কোশ্চেন। তো চলো রাইট অ্যান্সার করো দেখি কী হবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ইন্দোনেশিয়া ইজ দ্য লার্জেস্ট ড্যাশ কান্ট্রি ইন ওয়ার্ল্ড। দেখো আইসল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, হিল মানে হচ্ছে পাহাড়, মাউন্টেন মানে হচ্ছে পর্বত, ফরেস্ট মানে হচ্ছে বন। তো ইন্দোনেশিয়া কিসের দেশ বলো? এটা অলরেডি আমি সেই যখন আলোচনা করেছিলাম তোমাদের ওই কারেন্সি আর ক্যাপিটাল, তখন বলেছিলাম যে ইন্দোনেশিয়া কিসের দেশ। তো বলো এখানে রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হবে তোমাদের অপশান এ, আইসল্যান্ড। ইন্দোনেশিয়া হচ্ছে আইসল্যান্ডের দেশ, অর্থাৎ দ্বীপের দেশ। ওকে, ইন্দোনেশিয়া হচ্ছে দ্বীপের দেশ। এবার দেখো এখান থেকে আর কি ইনফরমেশান তোমাদেরকে
পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে তোমাদেরকে যে ইন্দোনেশিয়া বাই পপুলেশন কত নম্বর স্থানে রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ বিশ্বে জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়া কত নম্বর স্থানে রয়েছে। তো মনে রাখবে, জনসংখ্যার দিক থেকে বিশ্বে 4র্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, প্রথম স্থানে ভারত, দ্বিতীয় স্থানে চায়না, প্রথম স্থানে হচ্ছে তোমাদের চায়না, দ্বিতীয় স্থানে হচ্ছে ভারত। তাহলে তৃতীয় স্থানে কে রয়েছে সেটা বলো, এটা তোমরা জানাবে, ঠিক আছে। জনসংখ্যার দিক থেকে তৃতীয় স্থানে কে রয়েছে এটা তোমরা কমেন্টে জানাবে। ক্লিয়ার? 4র্থ স্থানে ইন্দোনেশিয়া। এবার দেখো, এখান থেকে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে ইন্দোনেশিয়ার রাজধানী কোথায় রয়েছে। ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে কোথায়? জাকার্তা। ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা। ওকে, আর জাকার্তাতে কিসের হেডকোয়ার্টার রয়েছে বলো দেখি? জাকার্তাতে কিসের হেডকোয়ার্টার রয়েছে? কে কে পারবে? আর ইন্দোনেশিয়ার কারেন্সি কী রয়েছে? হোয়াট ইজ দ্য কারেন্সি অফ ইন্দোনেশিয়া? ইন্দোনেশিয়ার কারেন্সি কি বলো? ইন্দোনেশিয়ার কারেন্সি হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিয়া। দেখো, ইন্দোনেশিয়ান রুপিয়া, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান কারেন্সি। ওকে, আচ্ছা, হেডকোয়ার্টার কিসের রয়েছে বলো? আচ্ছা বলো দেখি, তোমাদেরকে কোশ্চেনটা উল্টোভাবে জিজ্ঞেস করি, তাহলেই হয়তো তোমরা বলতে পারবে। এশিয়ানের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? চলো আনসার করো, প্রত্যেকেই আনসার করো। এশিয়ানের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এশিয়ান হেডকোয়ার্টার কোথায়? দেখো, এই কোশ্চেনগুলো প্রত্যেককেই করতে হবে, ঠিক আছে? এগুলো খুবই ইজি কোশ্চেন। এশিয়ানের হেডকোয়ার্টার হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তাতে এশিয়ানের হেডকোয়ার্টার রয়েছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। ভূগোল শব্দটি কে করেন? অর্থাৎ এখানে বলা হচ্ছে ভূগোল শব্দটির নির্মাতাকে, বা ভূগোল শব্দটি কে আবিষ্কার করেন, বা ভূগোল শব্দটি কে ব্যবহার করেন, বা ভূগোল শব্দটি প্রথম কে খোঁজ করেন। বিভিন্নভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে। ওকে, তো চলো এখানে রাইট অ্যান্সার কী হবে? ভূগোলের জনক কাকে বলা হয় এটাও জিজ্ঞেস করতে পারে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন বি, এরাতোস্থেনিস। এরাতোস্থেনিসকে কী বলা হয়? ভূগোলের জনক বলা হয়। যেমন ইতিহাসের জনক কাকে বলা হয়? হিস্ট্রির জনক বলা হয় হেরোডোটাসকে। ওকে, তেমনই ভূগোলের জনক বলা হয় কাকে? এরাতোস্থেনিসকে। এরাতোস্থেনিস কী করছিলেন? পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। মনে রাখবে, পৃথিবীর পরিধি কে নির্ণয় করেছিলেন? এরাতোস্থেনিস পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। ওকে, এবার দেখো এখানে কিছু ইনফরমেশন। ভূগোল হলো বিজ্ঞানের একটি অঞ্চল যা পৃথিবী ও গ্রহের ভূমি বৈশিষ্ট্য, বাসিন্দা এবং অধ্যয়নের জন্য নিবেদিত। ভূগোল শব্দটি ব্যবহার করা প্রথম ব্যক্তি ছিলেন এরাতোস্থেনিস। সময়টা হচ্ছে 276 থেকে 194 খ্রিস্টপূর্বাব্দ। ওকে, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে এরাতোস্থেনিস ভূগোল শব্দটি ব্যবহার করেন। ওকে, আচ্ছা চলো এখান থেকে তো কোশ্চেন মোটামুটি আলোচনা হলো, যেগুলো জিজ্ঞেস করতে পারে। পরবর্তী কোশ্চেন দেখো। চলো পরবর্তী কোশ্চেন দেখো। সুরি রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন শের শাহ, যিনি ড্যাশ পর্যন্ত শাসন করেছিলেন। দেখো কোশ্চেনটা কীভাবে সেট আপ রয়েছে, দেখো গ্রুপ ডিতে জিজ্ঞেস করা কোশ্চেন। এখানে কি বলা হচ্ছে? সুরি রাজবংশের ফাউন্ডার শের শাহ। ওকে, তার শাসনকালটা আমাদেরকে জিজ্ঞেস করছে। তো জেনারেলি যখন আমরা সুরি রাজবংশ পড়ি বা শের শাহকে পড়ি, তখন এই টাইপের কোশ্চেন আমরা এমসিকিউতে কখনোই প্র্যাকটিস করি না, বা আমাদেরকে কেউ করায়ও না, ইভেন আমি নিজেও করাই না। বাট কথা হচ্ছে তবু পরীক্ষায় জিজ্ঞেস করেছে। কিন্তু আমি যখন শের শাহ সুরি নিয়ে আলোচনা করি, তখন কিন্তু বারংবার বলে দিই যে শের শাহ সুরি কবে থেকে কতদিন পর্যন্ত লিড করেছিল, তার কী কী কৃতিত্ব ছিল, এগুলো আমি সব বলে দিই। ওকে, আর দেখো যদি ওইভাবে তোমরা না পড়ে থাকো, তাহলে এই টাইপের কোশ্চেন করতে পারবে না। জেনারেলি তোমাদেরকে এখান থেকে একটাই কোশ্চেন করানো হয় যে সুরি বংশের প্রতিষ্ঠাতাকে, বা জিজ্ঞেস করে কোন যুদ্ধে কে জয়ী হয়েছিল, বা জিজ্ঞেস করে গ্র্যান্ড ট্রেন রোড কে নির্মাণ করেন। তো এই কোশ্চেনগুলো তো তোমাদের সকলেরই জানা হয়ে গেছে। পরীক্ষায় কি কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে না। দেখো সেট আপটা কীভাবে করেছে। তো চলো এই কোশ্চেনের রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান এ। 1540 থেকে 1545 পর্যন্ত শের শাহ কী করেছিল? তার রাজ চালিয়েছিল, অর্থাৎ তার রাজত্ব চালিয়েছিল। ওকে, এবার কথা হচ্ছে দেখো এখান থেকে কী কী কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে শের শাহ সুরি থেকে। ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা তোমাদেরকে জিজ্ঞেস করবে যে শের শাহ সুরি ও হুমায়ুনের মধ্যে কিসের যুদ্ধ হয়েছিল। দেখো শের শাহ সুরি ও হুমায়ুনের মধ্যে কিসের যুদ্ধ হয়েছিল? কনৌজের যুদ্ধ হয়েছিল। কনৌজের যুদ্ধ, যে যুদ্ধে জয় লাভ করেছিল কে? শের শাহ সুরি, এবং পরাজয় পেয়েছিল হুমায়ুন। ওকে, আর যেহেতু হুমায়ুন পরাজিত হয়ে যায়, যার ফলে কী হয়, 5 বছরের জন্য মুঘল সাম্রাজ্যের টাইম পিরিয়ডটা স্টপ হয়ে যায়। সেই সময় সুরি রাজবংশ স্টাবলিশ হয় এবং শের শাহ সুরি সেখানে লিড করে। ওকে, এবার দেখো এখানে জিজ্ঞেস করে তোমাদেরকে যে
হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ শের শাহ সুরি? ঠিক আছে, শের শাহর রিয়েল নেম কী ছিল বলো? শের শাহের রিয়েল নাম ছিল ফরিদ খান। ফরিদ খাঁ ছিল শের শাহ রিয়েল নাম, অর্থাৎ তার প্রকৃত নাম। ওকে, আচ্ছা, জিজ্ঞেস করে তোমাদেরকে গ্র্যান্ড ট্রেন্ড রোড কে নির্মাণ করেন? এটা নির্মাণ করেন শের শাহ সুরি। ওকে, আচ্ছা, এখান থেকে তোমাদের আর কি জিজ্ঞেস করে তোমাদেরকে যে সিলভার কয়েন, ঠিক আছে, সিলভার কয়েন কে ইন্ট্রোডিউস করেছিল? সিলভার কয়েন ইন্ট্রোডিউস বাই শের শাহ। এভাবে একটা কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক মনে আসছে না, মনে এসে গেছে। কথাটা হচ্ছে যে সিলভার কয়েন প্রচলন করেছিলেন শের শাহ সুরি, সেই সিলভার কয়েনের নামটা জিজ্ঞেস করে আমাদেরকে। ওকে, তো বলো কি নামে সিলভার কয়েন প্রচলন করেছিলেন শের শাহ সুরি? রুপিয়া নামক সিলভার কয়েন প্রচলন করেছিলেন শের শাহ সুরি। ওকে, তো এখান থেকে কতগুলো কোশ্চেন তোমরা নোট করলে? এই কোশ্চেনগুলো কিন্তু সমাপ্তই পরীক্ষায় জিজ্ঞেস করার মতো, ইভেন পরীক্ষায় জিজ্ঞেসও করেছে কিছু কিছু কোশ্চেন। ওকে, তো চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে ড্যাশ ওয়াজ ফর্মড ইন জানুয়ারি 21, 1972, অর্থাৎ জানুয়ারির 21, 1972 সালে কোন রাজ্যটা তৈরি হয়েছিল তা এখানে জিজ্ঞেস করা হচ্ছে। তো চলো আনসার করো, রাইট অ্যান্সার কী হবে? দেখো এই কোশ্চেনের রাইট অ্যান্সার কী হবে? এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে তোমাদের অপশান এ, মেঘালয় রাজ্য 1972 সালে 21শে জানুয়ারি তৈরি হয়েছিল। ওকে, তাহলে অপশানগুলোই আমরা জেনে নেব, কারণ এখান থেকেও আমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। দেখো যদি জিজ্ঞেস করে তোমাদেরকে ভারতের নবীনতম রাজ্যের নাম কি? নবীনতম রাজ্য, তো নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। কবে ফাউন্ড হয়? তেলেঙ্গানা ফাউন্ড হচ্ছে 2 জুন 2024, ঠিক আছে, 2 জুন 2014-তে তেলেঙ্গানা ফাউন্ড হচ্ছে বা তেলেঙ্গানা ফাউন্ড হচ্ছে। ওকে, আচ্ছা, উড়িষ্যা কবে তৈরি হয়? উড়িষ্যা তৈরি হচ্ছে তোমাদের 26শে জানুয়ারি 1950, মনে রাখবে 26শে জানুয়ারি 1950-তে উড়িষ্যা তৈরি হচ্ছে। গোয়া কবে তৈরি হয়? এটা ভেরি ইম্পর্ট্যান্ট। গোয়া তৈরি হচ্ছে তোমাদের 1987-তে, তারিখটা হচ্ছে 30শে মে, মনে রাখবে 30শে মে 1987-তে গোয়া ফর্মড হচ্ছে। ওকে, তিনটা রাজ্যই খুবই ইম্পর্ট্যান্ট, তিনটাই মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন রয়েছে কোন সম্প্রদায় 336 অনুচ্ছেদে অনুযায়ী নির্দিষ্ট পরিষেবার জন্য বিশেষ বিধান পায়? তো চলো রাইট অ্যান্সার কী হবে এখানে? কোন সম্প্রদায় আর্টিকেল 336 অনুযায়ী নির্দিষ্ট পরিষেবার জন্য বিশেষ বিধান পায়? আনসার করো, রাইট অ্যান্সার কী হবে? চলো আনসার করো। কোশ্চেনটার অর্থ বুঝতে পারছো তো? এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে তোমাদেরকে যে কোন সম্প্রদায়কে একটা বিশেষ ছাড় দেওয়া হয় বা বিশেষ বিধান দেওয়া হয়েছে, নির্দিষ্ট একটা পরিষেবা দেওয়া হয়েছে আর্টিকেল অনুযায়ী, ঠিক আছে, সেই আর্টিকেলটা দেওয়া রয়েছে এখানে, দেখো 336 আর্টিকেল। তো কোন সম্প্রদায়কে এই ছাড়টা দেওয়া হয় সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে। স্পেশালি দেখো আর্টিকেলটা উল্লেখ রয়েছে, যদি তোমাদের আর্টিকেল সম্পর্কে ডিটেলস পড়া থাকে তাও কোশ্চেনটা করতে পারবে। ওকে, আর যদি তোমরা মুখস্থ করে থাকো তাহলে তো সম্ভব নয় কখনোই, ঠিক আছে। তো চলো আনসার করো, রাইট অ্যান্সার কী হবে এই কোশ্চেনের? দেখো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে তোমাদের অপশান এ, অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, যেটাকে আমরা কি বলতাম ইঙ্গো ইন্ডিয়া, বা সেই ওটাকে বিদেশি যারা, তাদেরকে ভারতে থাকার একটা যে দেওয়া হতো, প্রাধান্য বা মর্যাদা দেওয়া হতো, সেইগুলোকে বলা হয় অ্যাংলো ইন্ডিয়ান, ঠিক আছে। তো অ্যাংলো ইন্ডিয়ানদেরকে আর্টিকেল 336 দ্বারা কী দেওয়া হতো? একটা নির্দিষ্ট পরিষেবার জন্য বিশেষ বিধান দেওয়া হতো আর্টিকেল 336 দ্বারা। তো তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে অ্যাংলো ইন্ডিয়ানদের সম্পর্কে উল্লেখ রয়েছে? তো রাইট অ্যান্সার হবে আর্টিকেল 336-তে অ্যাংলো ইন্ডিয়ানদের সম্পর্কে উল্লেখ রয়েছে। এবার কথা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানের যে সিট রিজার্ভ ছিল লোকসভাতে দুটো, সেই সিট কিন্তু আর এখন বর্তমানে নেই, ঠিক আছে। আগে অর্থাৎ তোমার ঠিক সালটা আমার মনে আসছে না, যাই হোক, আগে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য লোকসভাতে দুটো সিট রিজার্ভ ছিল, কিন্তু বর্তমানে এখন আর কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সেই দুটো সিট আর রিজার্ভ নেই। এটা কততম সংবিধান সংশোধনে বাদ দেওয়া হয়েছে? এটা তোমরা যদি কেউ পারো তো একটু কমেন্ট করো, ঠিক আছে। বলো কততম সংবিধান সংশোধন দ্বারা অ্যাংলো ইন্ডিয়ানদেরকে লোকসভার যে সিট দেওয়া হতো সেটা বাদ দেওয়া হয়েছে? এটা তোমরা কমেন্টে জানাবে। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন রয়েছে কাকে প্রজাতন্ত্র ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের প্রধান বলা হয়? এখানে রাইট অ্যান্সার করাই রয়েছে, তার আমি এখানে বলছি না। রাইট অ্যান্সার হবে তোমাদের লেফটেন্যান্ট গভর্নর, ঠিক আছে। লেফটেন্যান্ট গভর্নরকে কী বলা হয়? কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রধান বলা হয়, প্রশাসন প্রধান, ঠিক আছে।
প্রশাসন প্রধান বলতে কনস্টিটিউশন প্রধানের কথা বলা হচ্ছে। ওকে, এবার দেখো এখানে তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে লেফটেন্যান্ট গভর্নরকে কে নিয়োগ করে থাকেন, কে অ্যাপয়েন্ট করে থাকেন। তো মনে রাখবে প্রেসিডেন্ট, ভারতীয় প্রেসিডেন্ট যিনি হন অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি যিনি হন তিনি লেফটেন্যান্ট গভর্নরকে নিয়োগ করে থাকেন। দেখো এর মধ্যে আর কন্ডিশন রয়েছে, মাত্র 5টা রাজ্যতে লেফটেন্যান্ট গভর্নর পদটা রয়েছে, আর বাকি যে 5টা রাজ্য নয় 5টা ইউটি, 5টা ইউটিতে লেফটেন্যান্ট গভর্নরকে নিয়োগ করা হয়। বাকি যে 3টা ইউটি রয়েছে সেখানে কিন্তু লেফটেন্যান্ট গভর্নরকে নিয়োগ করা হয় না। ওকে, এটা মনে রাখবে। তো সেই তোমাদের ইউটিগুলো সম্পর্কে একটু ডিটেলসে জেনে নাও, ঠিক আছে, কোন কোন ইউটিতে লেফটেন্যান্ট গভর্নরের পদটা রয়েছে আর কোন কোন ইউটিতে নেই, কারণ এখান থেকেও তোমাদের হয়তো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, কি বলো। তো চলো, তো দেখো যে 5টা ইউটিতে লেফটেন্যান্ট গভর্নর থাকে সেটা হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড, লাদাখ, জম্মু কাশ্মীর, দিল্লি আর পুডুচেরি। আবার বলি, আন্দামান নিকোবর আইল্যান্ড, লাদাখ, জম্মু কাশ্মীর, দিল্লি, পুডুচেরি, এই 5টা ইউটিতে লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন। বাকি যে ইউটিগুলো রয়েছে, ঠিক আছে, দামান দিউ, এইগুলোতে কিন্তু তোমাদের লেফটেন্যান্ট গভর্নরের পদটা নেই। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ভারতের কোন প্রধানমন্ত্রী সর্বাধিক সময়ের জন্য লালকেল্লায় জাতীয় পতাকা হোস্ট করেছেন? চলো আনসার করে দেখি। ভারতের কোন প্রধানমন্ত্রী সর্বাধিক সময়ের জন্য লালকেল্লাতে জাতীয় পতাকাকে উত্তোলন করেছেন? রাইট অ্যান্সার কী হবে? দেখো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে তোমাদের অপশন বি, জওহরলাল নেহরু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কী করেছেন? লালকেল্লাতে সর্বাধিকবার পতাকা হোস্ট করেছেন বা উত্তোলন করেছেন। ওকে, দেখো তার সময় পিরিয়ডটা, জওহরলাল নেহরুর সময় পিরিয়ড হচ্ছে 15ই আগস্ট 1947 থেকে শুরু করে তোমাদের 27/5/1964, 27/5/1964 পর্যন্ত জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ওকে, তো এই সময়টাতে তিনি মোট 17 টাইমস, ঠিক আছে, 17 বার কী করেছেন? পতাকা হোস্ট করেছেন, ন্যাশনাল ফ্ল্যাগকে হোস্ট করেছেন। ওকে, এবার দেখো যদি তোমাদেরকে বলে যে সেকেন্ড সব থেকে হায়েস্ট কে জাতীয় পতাকা উত্তোলন করেছেন, তো মনে রাখবে রাইট অ্যান্সার হয়ে যাবে তখন অপশান এ, ইন্দিরা গান্ধী। তিনি কতবার করেছেন? তিনি 16 বার হোস্ট করেছেন, ঠিক আছে, 16 বার তিনি জাতীয় পতাকা উত্তোলন করেছেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। বাকি এখান থেকে তেমন কোনো কোশ্চেন মনে রাখার মতো নেই। চলো এগুলো মনে রাখতে পারো যে ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আই থিঙ্ক এগুলো বাচ্চা কোশ্চেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, নেম 15 প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এখানে বলা হচ্ছে যে ভারতের 15তম প্রধানমন্ত্রীর নাম কি? ভারতের 15তম প্রধানমন্ত্রী কে ছিলেন বলো? ভারতের 15তম প্রধানমন্ত্রী কে ছিলেন? রাইট অ্যান্সার হবে তোমাদের এখানে অপশান এ, নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী হলেন ভারতের 15তম প্রধানমন্ত্রী। ওকে, দেখো এই ডাটাটা তোমাদের দেখতে পাচ্ছ 2016-তে, কিন্তু মনে রাখবে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী মহাশয় কততম প্রধানমন্ত্রী, তো মনে রাখবে বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় 16তম প্রধানমন্ত্রী, 16তম। ওকে, বর্তমানে যদি জিজ্ঞেস করে তার রাইট অ্যান্সার হবে 16তম, 16th প্রাইম মিনিস্টার। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইউরোপ? ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি জিজ্ঞেস করা হচ্ছে? ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? এটা আই থিঙ্ক ভূগোলের কোশ্চেন সিরিজে আমি আলোচনা করেছিলাম কোশ্চেনটা। তো চলো আনসার করো, রাইট অ্যান্সার কী হবে? হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইউরোপ? আনসার করো দেখি রাইট আনসার কী হবে, কমেন্ট ফার্স্ট। দেখো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান সি, ভলগা। ভলগা নদী হচ্ছে ভারতের একটা বলছি, ইউরোপের দীর্ঘতম নদী, ঠিক আছে। ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা, আর ভারতের দীর্ঘতম নদী কি? গঙ্গা। আর ভারতের বাইরে এলাকা দিয়ে যদি প্রবাহিত বৃহত্তম নদী বলা হয় তাহলে ব্রহ্মপুত্রকে ধরা হয়। ওকে, যেহেতু ব্রহ্মপুত্রের ম্যাক্সিমাম এরিয়াটা বাইরেই প্রবাহিত হয়েছে, কিন্তু মনে রাখবে গঙ্গা যেহেতু ভারতের মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে ম্যাক্সিমাম এরিয়া, যার জন্য ভারতের বৃহত্তম নদীর মর্যাদাটা কাকে দেওয়া হয়? গঙ্গাকেই দেওয়া হয়, কিন্তু গঙ্গার থেকে দীর্ঘতম হচ্ছে ব্রহ্মপুত্র। ওকে, তো যাই হোক, চলো এখানে আর কি আমাদেরকে মনে রাখতে হবে। দেখো জিজ্ঞেস করতে পারে ভোলগার দৈর্ঘ্য কত? ভোলগার লেন্থ হচ্ছে তোমাদের 3690 কিমি, এটা হচ্ছে ভোলগার দৈর্ঘ্য। আচ্ছা বলো ওয়ার্ল্ড ওয়াইডের কিছু ইনফরমেশন। ভারতের তো জানলাম আমরা, বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি? একটু আওয়াজ হচ্ছে সামনে। বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি? দেখো বিশ্বের যদি তোমাদেরকে দীর্ঘতম নদী জিজ্ঞেস করে তো রাইট অ্যান্সার হয়ে যাবে নীল নদ। নীল নদ হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী। কিন্তু জিজ্ঞেস করে যদি বিশ্বের বৃহত্তম নদী, তখন রাইট অ্যান্সার হয়ে যাবে কি? আমাজন। আমাজন হচ্ছে বিশ্বের বৃহত্তম নদী।
কারণ আমাজন যেমন দৈর্ঘ্য রয়েছে তেমন জলও বহন করে, দ্যাটস ওয়াই আমাজনকে বৃহত্তম বলা হয়। আর দীর্ঘতম নীলকে, যেহেতু নীল কিছুটা জল বহন করতে তুলনামূলক কম করে আমাজনের থেকে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। বাই হুইচ উর্দু নেম ইন্ডাস রিভার এজ অ্যাড্রেস ইন পাকিস্তান। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, এখানে তোমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে পাকিস্তানে ইন্ডাস রিভার কী নামে পরিচিত, পাকিস্তানে ইন্ডাস রিভার কী নামে পরিচিত তা জিজ্ঞেস করা হচ্ছে। তো চলো দেখি আনসার করো, পাকিস্তানে ইন্ডাস রিভার কী নামে পরিচিত, আনসার করো। পাকিস্তানের মধ্যে ইন্ডাস রিভার কী নামে পরিচিত? দেখো এখানে রাইট আনসার হবে তোমাদের কি, রাইট আনসার হয়ে যাবে অপশান সি, দরিয়াই সিন্ধু। দরিয়াই সিন্ধু নামে পাকিস্তানে ইন্ডাস রিভার পরিচিত। ওকে, দেখো পাকিস্তানে যদি তোমাদেরকে বলা হয় যে প্রধান নদীর নাম কি, তো রাইট আনসার হবে দরিয়াই সিন্ধু, যেটা ইন্ডাস রিভারই। ওকে, ইন্ডাস রিভার হচ্ছে পাকিস্তানের প্রধান রিভার, যেটা পাকিস্তানে কী নামে পরিচিত, দরিয়াই সিন্ধু নামে পরিচিত। ওকে, মনে আছে তো, সেই ইন্ডাস রিভারের কথা এখানে বলা হচ্ছে, যেটা তোমাদের ওই হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতার উপর ডিপেন্ডেন্ট রয়েছে। ওকে, তো বলো ইন্ডাস রিভারের উৎপত্তি কোথায় রয়েছে? চলো আনসার করবে তোমরা, ইন্ডাস রিভারের উৎপত্তি কোথায় রয়েছে আর ইন্ডাস রিভার কোথায় গিয়ে পড়েছে, এই দুটো কোশ্চেনের আনসার তোমরা কমেন্টে করবে, কারণ এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি অনেকবার। ওকে, চলো দেখো 2-4টা কোশ্চেন তোমাদেরকে আমি এই জন্য জিজ্ঞেস করি, তোমরা হয়তো কমেন্ট নাও করতে পারো, বাট মনে মনে যদি তোমরা আনসার দাও তাও আমি বুঝতে পারবো, মানে আমি তো বুঝতে পারবো না, তোমরা নিজে নিজে বুঝতে পারবে যে তোমরা কতটা পড়ছো, কতটা তোমাদের মনে থাকছে। ওকে, দেখো সব থেকে বড় জিনিস হচ্ছে তুমি যদি নিজেকে বিশ্বাস করো, নিজেকে ফাঁকি না দাও, তো তুমি একটা লেজেন্ডারি হতে কেউ মানে তোমাকে আটকাতে পারবে না, ঠিক আছে। আর যদি তোমার নিজের উপর বিশ্বাস না থাকে আর নিজেকে ফাঁকি দাও, তাহলে বস তুমি কোনোদিনই সফলতা পাবে না। হয়তো তুমি ভাববে যে আমার কী দরকার কমেন্ট করা রেখেছে, ঠিক আছে, আমার কি দেখতে আছে, ভিডিওটা কি লাইভ হচ্ছে, এইসব ধরনের চিন্তাধারা। বাট কথা হচ্ছে আমি লাইভে না থাকি, আমার ভয়েসটা তো রয়েছে, তুমি নিজে তো বুঝতে পারছো যে আমি কোশ্চেনটার আনসার পারছি কি পারছি না। আমি তো পরীক্ষাটা দেবো না, পরীক্ষাটা তুমি দেবে। সো তুমি নিজে যদি চিনতে না পারো যে তুমি কোন জায়গাতে রয়েছো, তাহলে পরীক্ষা কীভাবে স্কোর করবে বস? ওকে, এই জন্যই আমি কোশ্চেন করি। চলো পরবর্তী কোশ্চেন, একদিকে মারাঠা অন্যদিকে আহমদ শাহ আবদালি বাহিনীর মধ্যে কোন যুদ্ধ হয়েছিল? দেখো কীভাবে জিজ্ঞেস করেছে কোশ্চেনটা, একদিকে মারাঠা একদিকে ছিল আহমদ শাহ আবদালির মধ্যে কোন যুদ্ধ হয়েছিল? তো রাইট অ্যান্সার হবে তোমাদের অপশান সি, পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে। ওকে, তো চলো পানিপথের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ সম্পর্ক আমরা জেনে নিই। দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 5ই নভেম্বর 1956 সালে। কার কার মধ্যে? হেমচন্দ্র ও বিক্রমাদিত্যের মধ্যে। ওকে, হেমচন্দ্র অর্থাৎ যে হেমু নামে পরিচিত। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে পানিপথের প্রথম যুদ্ধ কার মধ্যে হয়েছিল, তো মনে রাখো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর ও লোদি সাম্রাজ্যের শেষ সম্রাট ইব্রাহিম লোদির মধ্যে। কবে? 1526 সালের 21শে এপ্রিল, ঠিক আছে। পানিপথের উপরে হয়েছিল তোমাদের পানিপথের প্রথম যুদ্ধ। ওকে, তো প্রথম যুদ্ধ হচ্ছে 1526, দ্বিতীয় যুদ্ধ 1556, তৃতীয় যুদ্ধ 1761। তিনটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। কার কার মধ্যে হয়েছে সেটাও ইম্পর্টেন্ট। প্রথম যুদ্ধ হচ্ছে বাবর ইব্রাহিম লোদি, দ্বিতীয় যুদ্ধ হচ্ছে হেমচন্দ্র এবং আকবর, আর তৃতীয় যুদ্ধ হচ্ছে তোমাদের আহমদ শাহ আবদালি ও মারাঠা। ক্লিয়ার? চল পরবর্তী কোশ্চেন দেখো, সৌরজগতের কোন গ্রহ তার অক্ষের উপর সবচেয়ে দ্রুত গতিতে ঘুরছে? সৌরজগতের কোন গ্রহ তার অক্ষের উপর সবচেয়ে দ্রুত গতিতে ঘুরছে বলো? দেখো একটা কথা মনে রাখবে, যে জিনিসের এরিয়া বেশি সে কিন্তু সব দিক থেকে তার যে মানে স্পিড সেটা বেশি পায়, ঠিক আছে। এটা একটা সায়েন্টিফিক ব্যাপার রয়েছে, তো ওটা বোঝাতে গেলে অনেক সময় লাগবে। আর যে জিনিস ছোট হয় সে কিন্তু স্পিডলি ছুটতে পারে না তুলনামূলক যার তোমাদের কি বলবো এরিয়া বড় রয়েছে তার থেকে। তো এখান থেকে তোমরা ইমাজিন করতে পেরেছো আশা করি যে কি রাইট অ্যান্সার হবে। রাইট অ্যান্সার হবে অপশান সি, বৃহস্পতি। বৃহস্পতি গ্রহ তার অক্ষের উপর সবচেয়ে দ্রুত গতিতে ঘোরে। ওকে, বৃহস্পতি হলো আমাদের সৌরজগতের ঘূর্ণায়মান মাত্র 10 ঘন্টার মধ্যে দ্রুত গ্রহ একবার ঘুরছে। বিশেষ করে বৃহস্পতি কত বড় তা করে এটি খুব দ্রুত। এর মান সৌরজগতের সমস্ত গ্রহের মধ্যে বৃহস্পতির দিন সবচেয়ে কম। আচ্ছা, তোমাদের এখানে একটা পয়েন্ট নোট করার মতো রয়েছে, বৃহস্পতির দিন কিন্তু সবচেয়ে কম। ওকে, দিন বলতে এখানে বলা হচ্ছে, যেমন দেখো আমরা কি জানি একদিন সমান 24 ঘন্টা, একদিন সমান 24 ঘন্টা আমরা জানি, কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে এই জিনিসটা হবে না, একদিন সমান তার ক্ষেত্রে 10 ঘন্টা। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, এর মধ্যে ভারতের প্রথম বুলেট ট্রেন চালানোর প্রস্তাব করা হয়েছে। ভারতের প্রথম বুলেট ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে কোন কোন জায়গার মধ্যে? এটা তোমাদের যখন জিজ্ঞেস করা হয়েছিল 18তে তখন কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল, বাট এটা অলরেডি এখন স্ট্র্যাটেজিকের কোশ্চেন হয়ে গেছে। ওকে, তো চলো ভারতের প্রথম বুলেট ট্রেন চালানোর প্রস্তাব
কোথায় কোথায় হয়েছিল? রাইট অ্যান্সার হবে তোমাদের অপশান বি, আহমেদাবাদ ও মুম্বাই। আহমেদাবাদ ও মুম্বাইয়ের মধ্যে ভারতের প্রথম বুলেট ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। ওকে, আচ্ছা বলো এই আহমেদাবাদ সিটিতে কী রয়েছে? আহমেদাবাদ সিটিতে কী রয়েছে? আর সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিটা কোথায় রয়েছে বলো দেখি? গুজরাটের কোন শহরে রয়েছে? এটা তোমরা কমেন্টে জানাবে। আর সর্দার বল্লভভাই প্যাটেলের যে মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি, যার উচ্চতা হচ্ছে 182 মিটার, যেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম স্ট্যাচু, এই স্ট্যাচু কোন নদীর উপর রয়েছে? কোন নদীর উপর রয়েছে? নদীটার নাম কি? সাবরমতী নাকি নর্মদা? রাইট অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। ক্লিয়ার? আর সর্দার বল্লভভাই প্যাটেল কে ছিলেন ভারতের প্রথম ডেপুটি তোমাদের প্রাইম মিনিস্টার। ডেপুটি প্রাইম মিনিস্টার বলতে প্রথম ভারতের উপপ্রধানমন্ত্রী। বর্তমানে কিন্তু উপপ্রধানমন্ত্রীর পদটা আর নেই, এটা মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। সর্দার বল্লভভাই প্যাটেল কী বলা হয়? লৌহ মানব বলা হয়, লৌহ পুরুষ বলা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে? ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে কোথায় অবস্থিত বলো? ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে বলতে এখানে বলা হচ্ছে তোমাদের পশ্চিম মধ্য রেলওয়ের হেডকোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হবে অপশান এ, জবলপুর। জবলপুর হচ্ছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার। যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়, তখন রাইট অ্যান্সার কী হবে? কলকাতা। কলকাতা হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার। ওকে, আচ্ছা বর্তমানে কতগুলো আরআরবি রয়েছে আর কতগুলো আরআরসি রয়েছে? অর্থাৎ কতগুলো রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে আর কতগুলো তোমাদের জোন রয়েছে? ওকে, কে কে পারবে বলো দেখি? ভারতে বর্তমানে কতগুলো রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে, অর্থাৎ আরআরসি। আর কতগুলো তোমাদের রেলওয়ে জোন রয়েছে? এটা তোমরা কমেন্টে জানাবে। রেলওয়ে প্রিপারেশন নিশ্চয়ই কোশ্চেনগুলো জানতেই হবে। পরবর্তী কোশ্চেন দেখো, হুইচ আর দ্য লংগেস্ট রেল টানেল ইন ইন্ডিয়া? বলো, হুইচ ইজ দ্য লংগেস্ট রেল টানেল ইন ইন্ডিয়া? রাইট অ্যান্সার কী হবে? আনসার করে দেখি। লংগেস্ট রেল টানেল কোনটা হবে? হুইচ ইজ দ্য লংগেস্ট রেল টানেল ইন ইন্ডিয়া? রাইট অ্যান্সার কী হবে বলো? দেখো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি, পীর পাঞ্জাল টানেল। পীর পাঞ্জাল টানেল হচ্ছে লংগেস্ট রেল টানেল ইন ইন্ডিয়া। লংগেস্ট রেল টানেল ইন ইন্ডিয়া হচ্ছে পীর পাঞ্জাল টানেল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ইন্ডিয়ান রেল নেটওয়ার্ক ড্যাশ কানেক্ট অলমোস্ট স্টেশন। এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান রেল যে রয়েছে তার কতগুলো প্রায় স্টেশনে রয়েছে, কতগুলো স্টেশনের সাথে যুক্ত রয়েছে। ওকে, 2016তে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল। এটা হয়তো আই থিঙ্ক আপডেট হবে বর্তমানে। তো চলো এই কোশ্চেনের রাইট অ্যান্সার করো আগে। এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অপশান সি, ঠিক আছে। 2016তে, অর্থাৎ যেহেতু এখানে কোশ্চেন 2016তে জিজ্ঞেস করা হয়েছিল, ইন্ডিয়ান রেল কানেক্ট করেছিল কতগুলো স্টেশনকে? 8000 স্টেশনকে, 8000। ওকে, এবার বর্তমানে বলো, ইন নাও ডেজ হাউ মেনি রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া? বলো বর্তমানে কতগুলো রেলওয়ে স্টেশন রয়েছে বর্তমানে, ঠিক আছে, বর্তমানে কতগুলো রেলওয়ে স্টেশন রয়েছে? কে কে পারবে? দেখো এটা অ্যাকচুয়ালি যদি তোমরা দেখতে যাও, ঠিক আছে, মানে একদম কারেক্ট ডাটা, ঠিক আছে, কারেক্ট ডাটা, তাহলে তোমরা কতগুলো রেল স্টেশন পাবে? কারেক্ট ডাটা পাবে তোমরা 2016 অনুযায়ী 7349। কিন্তু কথা হচ্ছে এখানে 7000 কোনো অপশানে রয়েছে? কোনো অপশানে নেই। এখানে তোমাদের রয়েছে দেখো 12, 14, 8, 10। তো 10টা অনেক বেশি হয়ে যাচ্ছে, আর 8-এর কাছাকাছি তোমাদের রয়েছে 7349। দ্যাটস ওয়াই এখানে আমরা রাইট অ্যান্সার চুজ করলাম 8000কে, ঠিক আছে। এতই আমাদের স্টেশন রয়েছে বর্তমানে ভারতে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। এটা 2016 ডাটা অনুযায়ী, লেটেস্ট ডাটা আমার ঠিক জানা নেই। চলো পরবর্তী কোশ্চেন দেখো, সমুদ্র সৈকত সার্বভৌমত্ব ড্যাশ নট স্বাভাবিক মাইল পর্যন্ত। আচ্ছা, সমুদ্র সৈকতের সার্বভৌমত্ব কত নট মাইল পর্যন্ত বিস্তৃত? কত নট মাইল পর্যন্ত বিস্তৃত? রাইট অ্যান্সার হবে অপশান সি, 12 নট মাইল পর্যন্ত বিস্তৃত। দেখো ডিটেলসটা এখানে, সমুদ্র সৈকত সার্বভৌমত্ব 12 নট মাইল স্বাভাবিক মাইল পর্যন্ত বিস্তৃত। উপকূলীয় রাজ্য একটি আঞ্চলিক সমুদ্র দাবি করতে পারে যে সমুদ্রের দিকে তার বেস লাইন 12 নট মাইল, আচ্ছা মাইল পর্যন্ত বিস্তৃত। উপকূলীয় রাষ্ট্র তার আঞ্চলিক সমুদ্রের উপর সার্বভৌমত্ব করে। এটির উপরে আকাশসীমা, এর তল একটি মাটির পানি, এছাড়াও এগুলো বাদ দিয়ে এখান থেকে তেমন ডিটেলস নেই। এখানে এটাই মনে রাখবে, সমুদ্র সৈকত সার্বভৌমত্ব 12 নট স্বাভাবিক মাইল পর্যন্ত বিস্তৃত। ওকে, আচ্ছা লাস্ট কোশ্চেন তোমাদের রয়েছে, হু ইনভেন্টেড দ্য সুপার কম্পিউটার? বলো সুপার কম্পিউটার কে খোঁজ করেছেন বা কে নির্মাণ করেছেন, কে ইনভেন্ট করেছেন? রাইট অ্যান্সার হবে তোমাদের অপশান সি,
চার্লস গিন্সবার্গ কী করেছেন? সুপার কম্পিউটারকে ইনভেন্ট করেছেন। দেখো এখানে ডিটেলসটা, সুপার কম্পিউটারগুলি 1960-এর দশকে চালু করা হয়েছিল এবং কয়েক দশক ধরে কন্ট্রোল ডেটা অপারেশনতে এখানে আমি ভুল বললাম, ভুল হয়েছে। এখানে রাইট অ্যান্সার হবে তোমাদের অপশান ডি, ঠিক আছে। সাইমোর ক্রে সুপার কম্পিউটার ইনভেন্ট করেন। ওকে, আচ্ছা, 1960-এর দশকে চালু করা হয়েছিল সুপার কম্পিউটার। ক্লিয়ার? আর এখানে দেখো রয়েছে তোমাদের সাইমোর ক্রে দ্বারা সবচেয়ে দ্রুত কম্পিউটার তৈরি করা হয়েছিল একটি সুপার কম্পিউটার, যা একটি সাধারণ উদ্দেশ্যে কম্পিউটারের তুলনায় উচ্চ স্তরের কর্মদক্ষতা সহ একটি কম্পিউটার। আচ্ছা, এখানে সুপার কম্পিউটারের কর্মদক্ষতা দেওয়া রয়েছে প্রতি সেকেন্ডে নির্দেশিকা, যেটাকে এইভাবে বলা হয়। এগুলো কম্পিউটারের ভাষাগুলো বাদ দাও, আমাদেরকে মনে রাখতে হবে সুপার কম্পিউটারকে ইনভেন্ট করেন সাইমোর ক্রে। ওকে, চলো এবার তোমাদের জন্য টাস্ক রয়েছে, এর আনসার তোমরা কমেন্টে জানাবে। ক্লাস শেষ, এবার তোমরা আনসার করবে। মাটির উর্বরতা ড্যাশ দ্বারা উন্নত করা যেতে পারে? অপশান এ জীবিত কেঁচো যোগ করে, অপশান বি মৃত কেঁচো যোগ করে, অপশান সি মৃত কেঁচোর অপসারণ, অপশান ডি জীবিত কেঁচো অপসারণ ও মরা কেঁচো যোগ করলে। কোনটা হবে রাইট অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন দেখো, পানির কোন ধরনের মাটির পানি ধারণ করার ক্ষমতা বেশি? এখানে বলা হচ্ছে যে পানির হবে না, এটা তোমাদের ভুল হয়েছে টাইপিং, এটা নিচের হবে হয়তো। কোন ধরনের মাটির পানি ধারণ ক্ষমতা সব থেকে বেশি? ঠিক আছে, পানি ধারণ ক্ষমতা সব থেকে বেশি অর্থাৎ জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি কোন মাটির তা জিজ্ঞেস করছে। চলো, মরুভূমির মাটি, ল্যাটেরাইট মাটি, লাল মাটি নাকি রেঙ্গুর মাটি? কোন মাটিতে পানি ধারণ ক্ষমতা অর্থাৎ জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি রয়েছে? কমেন্টে জানাবে। ওকে, এই দুটি কোশ্চেন আনসার কমেন্টে জানাবে। ক্লাসের পিডিএফ পেতে চাইলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল রয়েছে। পেড কোর্সে যুক্ত হতে চাইলে দেখো লিঙ্কে নাম্বার দেওয়া রয়েছে, সেখানে মেসেজ করবে। ঠিক আছে, পেড কোর্স সম্পর্কে সমস্ত কিছু বলে দেওয়া হবে। ফেসবুক পেজ, এখানে যদি আপডেট পেতে চাও তো লাইক করে রাখবে। ওকে, যাই হোক, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থেকো, সফলতা একদিন আসবে। জয় হিন্দ, বন্দে মাতরম। ক্লাস সম্পর্কে একটা ফিডব্যাক দিও ডিয়ার। বাই।